নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব কবি জীবনানন্দ দাশের লেখা সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত দুটি কবিতা। আমাদের পাঠ্য কবিতা দুটির নাম হল গোধূলি সন্ধির নৃত্য এবং ঘোড়া। আজ আমি এই দুটি কবিতার বিশ্লেষণ করবার সাথে সাথে জীবনানন্দ দাশের সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটিরও বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণী পাঠ। আর হ্যাঁ, আমি একসাথে কাব্যগ্রন্থের এবং এই দুটি কবিতার আলোচনা করছি, তাই শেষ অংশে আর কাব্যগ্রন্থে আলোচনার জন্য কতটুকু লিখতে হবে সেই ধরনের কোনো আলোচনার প্রয়োজন বোধ করছি না। এই সম্পূর্ণ ব্যাখ্যাটি শুনলে আপনারা এটা থেকে সেই অংশটি লিখে নিতে পারবেন। আর অবশ্যই সামনে কবিতার মূল পাঠ সামনে রেখে তারপর এটি শুনবেন। তো চলুন শুরু করা যাক আজকের কবিতার বিশ্লেষণী পাঠ। জীবনানন্দ দাশের সাতটি তারার তিমিরে সংকলিত কবিতাগুলি রচিত হয়েছিল ১৩৩৫ থেকে ১৩৫০, অর্থাৎ ইংরেজি ১৯২৮ থেকে ১৯৪৩-এর মধ্যবর্তী সময়ে। সমসময়ে রচিত একেবারে ভিন্ন মেজাজের কবিতাগুলি এই গ্রন্থে স্থান পায়নি, যা ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী আর বনলতা সেনের প্রথম সংস্করণে পাওয়া যায়। বনলতা সেনের সিগনেট সংস্করণের মতো নয়, যা এলোমেলো বিভিন্ন মেজাজের একটা পাঁচমিশুলি কবিতা সংকলন। সাতটি তারার তিমির কবিতা নির্বাচনের পিছনে বুঝতে অসুবিধে হয় না একটা সচেতন অভিনিবেশ কাজ করছে। কবিতাগুলির পটভূমিগত যেমন আত্মীয়তা আছে, সেই রকম একটু কান পাতলেই তাদের ভিতরের গোপন ঐকতান শুনতে পাওয়া যাবে। বিবিধ স্বতন্ত্র মনোভাব সেখানে একটি স্থির শীতল অগ্নিকেই লক্ষ্য করেছে। সেই আগুন অনন্ত প্রবহমান সময় এবং তার আঁধার তাৎপর্যহীনতা। অনন্ত শূন্যতার মাঝখানে সাতটি তারার অস্তিত্বের আর্ত প্রয়াস যেমন অনন্ত শূন্যতা আবহমান সময়ের তিমির বার্তাকে আরও প্রগাঢ় অর্থহীনতায় তাৎপর্যহীনতায় গ্রহণ করে, সেই রকমই মহাবিশ্বের অনুপরিমাণ প্রাণগুলির বাসনা বেদনার উল্লোল আবহমানের প্রাণ মানুষ আর তাদের নিয়তি নির্দিষ্ট প্রাকৃতিক স্বভাবজ কাজকর্ম সময়ের দহনহীন জ্বলনকেই চিহ্নিত করেছে। সময়ের দহনহীন জ্বলনকেই চিহ্নিত করেছে। এছাড়া আমরা দেখতে পাই আরও নিবিড়, আরও দীপ্যমান, আরও উচ্চকিত করেছে। দুটি জোনাকি জ্বলে উঠলে তিমির যামিনী আরও বেশি ফেনিল হয়ে ওঠে না, আরও বেশি বাংময়তম স্রোতস্বিনী। সাতটি তারার তিমিরের মূল আবর্তন আবহমানের প্রাণধর্ম, প্রাণ প্রয়াসের স্তব্ধতাকে কেন্দ্র করেছে। তার মৌল পটভূমি সময় এবং তার তাৎপর্যহীন প্রবহমানতা। জীবনানন্দ দাশের সাতটি তারার তিমিরের কবিতাগুলি প্রত্যক্ষত তিনটি স্বতন্ত্র মনোভাবকে আশ্রয় করেছে। সাতটি তারার তিমিরের কিছু কবিতা আছে যাকে বলা যেতে পারে আবহমান সময় চেতনার কবিতা, যে চেতনার একীভূত অতীত বর্তমান ভবিষ্যতের ভিতরে মানুষের সকল প্রয়াস উৎকণ্ঠা, তার পরিণামও এক অনতিক্রম স্থিরতা। সেখানে যেমন কোনো অগ্রগমন নেই, সেই রকম পশ্চাৎ প্রস্থান, যাকে আদিমও বলা যায় না, অধুনাও বলা যায় না। আবহমান নিরুদ্ধ সময়,
আবহমান মানুষ, তাৎপর্যহীন আবর্তন, কেবল একটি কেন্দ্র, আর অর্থহীন প্রবহমানতা। সাতটি তারার তিমিরে আর এক চরিত্রের কবিতা আছে, যা ব্যঙ্গপ্রবণ। সেই ব্যঙ্গের সঙ্গে কখনো মিলেছে কৌতুক, যে ব্যঙ্গপ্রবণতা আর এক ধরনের তাৎপর্যহীন অর্থহীনতাকে কেন্দ্র করেছে, ঘোষণা করেছে তথাকথিত আধুনিকতা, শিক্ষা প্রগতির উপর, তথাকথিত মানব বিবর্তনের উপর কঠিন রক্তিম যন্ত্রণাবিদ্ধ অনাস্থা। এই ধরনের কবিতাগুলিকে বলা যেতে পারে তমবর্ণ কবিতা, যে তমসা শানিত ব্যঙ্গ বিদ্রূপ কৌতুকের বিদ্যুতে বারবার ক্ষতবিক্ষত। সাতটি তারার তিমিরে আর এক ধরনের কবিতা সন্নিবিষ্ট হয়েছে, যা পূর্ববর্তী দুটি প্রতিন্যাসকেই প্রতিবাদ করতে চেয়েছে, বলা ভালো অতিক্রম করতে চেয়েছে। সেই চাওয়া কতটা নিবিড় বিশ্বাস সঞ্জাত তাতে সন্দেহ আছে, কিন্তু তার আন্তরিকতায় সন্দেহ নেই। তবু আমরা তাকে এখনো উজ্জীবনী বিভাসের কবিতা বলতে পারবো না। বেলা অবেলা কালবেলার অনেক কবিতারই প্রসঙ্গে যা সহজেই আমরা বলতে পারবো। আবহমান সময় চেতনার কবিতাগুলিকে বুঝে নেবার জন্য গোধূলি সন্ধির নৃত্য এবং আমাদের পাঠ্য ঘোড়া, এই দুটি কবিতার কথা মনে পড়বে। ঘোড়া নামের কবিতাটির মতোই গোধূলি সন্ধির নৃত্য, এই কবিতাটিও এক অখণ্ড সময়ের উজ্জীবন, অতীত বর্তমান ভবিষ্যতের একীভূত অতন্দ্র এবং স্থাবর মেঘ নিবিড়তা। আমরা এবার গোধূলি সন্ধির নৃত্য এই কবিতাটির ভিতরে প্রবেশ করে কবিতাটি বিশ্লেষণের মাধ্যমে এই ব্যাপারটি বুঝে নেবার চেষ্টা করব। আপনারা অবশ্যই সামনে কবিতার মূল পাঠ খুলে রাখবেন। তো আমি এবার এই অংশটির বিশ্লেষণে অগ্রসর হচ্ছি। গোধূলি সন্ধির নৃত্য কবিতাটির দুটি অংশ আছে। প্রথম তিনটি স্তবক নিয়ে প্রথম অংশ, বাকি স্তবকগুলির সমন্বয়ে দ্বিতীয় অংশ। প্রথম স্তবকে শাশ্বত তাৎপর্যহীন আদিমতার মুখ সংবেদনী প্রতিচ্ছায়া, হীরের স্ফুলিঙ্গ। একটি উচ্চরোল সভ্যতা পরিত্যক্ত হয়েছে, নিঃশেষিত হয়েছে একটি সমৃদ্ধকাল। আপাতভাবে সেই সভ্যতা সেই সময় তার অস্তিত্ব ঘোষণা করছে না কোথাও। শব্দহীন জীর্ণ সেই পরিবেশে নিয়মতান্ত্রিক হেমন্তের সূর্য তার সমগ্রতা নিয়ে ক্রম অবলুপ্ত হচ্ছে গোধূলির বিনম্র জ্যোৎস্নার ভিতরে। হেমন্তের বিকেলের সূর্য অর্থাৎ ধূসর নিস্তেজ, অনভিলাষী, উদাসীন, শব্দহীন, ভাঙা দরদালানের ভিড় অর্থাৎ অবজ্ঞাত, বিস্মৃত, একদা উচ্চকিত প্রাচীনতা। এর অতিরিক্ত আর কিছুই নেই, কেবল সেই প্রাজ্ঞ অনন্তকালীন পেঁচা। তার পর্যবেক্ষণের কোথাও শেষ নেই, কিছুই নেই, কেবল নির্নিমেষ উদাসীন পর্যবেক্ষণ সমারোহ। যে অর্থে তার কাছে অর্থবহ, সেই অর্থেই অবসান। বারবার শূন্যতার মাঝখানে সোনার বলের মতো সূর্য আর রূপার ডিবের মতো চাঁদের বিখ্যাত অর্থাৎ অতি পরিচিত অপ্রত্যাশিত মুখ দেখা, তারপর আবার দেখা। আবহমান নিয়মানুবর্ত আবর্তন, আবহমান নিরুদ্ধ সময়। তবু যে হরিতকি গাছের পিছনে হেমন্তের সূর্য অস্তমিত হয়, তার শাখার নিচে হীরের স্ফুলিঙ্গ আর স্ফটিকের মতো সাদা জলের উল্লাস। সংবেদনী উচ্ছ্বসিত প্রাণোল্লাস, মৃত্যুতীর্ণ, হীরের স্ফুলিঙ্গের মতো ঠান্ডা অথচ অনিবার্য জীবন। থাকা, নিশ্চয়তা, অতীত, আদিমতা কোনো প্রসঙ্গেই অতিক্রান্ত হবার নয়, তা আবহমান
এবং অবধারিত বিকীর্ণতা। কবিতাটির দ্বিতীয় অংশের পটভূমি বর্তমান সময়, যুদ্ধকালীন সময়। বর্তমান সময় অথবা বলা যেতে পারে চিরকালীন বর্তমান। তার কোলাহল, উৎকণ্ঠা, রক্তিমতা ইত্যাদির তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত দেওয়ালি। একদিকে বিলাস ব্যসনে উল্লসিত হংকং, অন্যদিকে যুদ্ধরত চীন এবং জাপান। কামানের গর্জনে বিচূর্ণ হচ্ছে সাংহাই। বাণিজ্যকর্মে যতই মেতে উঠুক হংকং, যুদ্ধে যতই বিদীর্ণ হোক সাংহাই, মানুষ তার আদিম রক্তের শাসনকে কখনোই উত্তীর্ণ হতে পারে না, উত্তীর্ণ হতে চায় না। কামনার শিখা হাতে নারী ঈশ্বরীর মতো শাসন করবে মানুষকে। সেই নারী তাদের খোঁপার ভিতরে, চুলে, সব অঙ্গরাগের অন্তরালে নরক অর্থাৎ আদিমতা, তার কুটিল কামনা, রতি উন্মুখতার তাণ্ডব নিয়ে এখনো যেন নবজাত মেঘ। কামনা বিভোর আদিমতার কাছে অতীত এবং আগামীর কোনো তারতম্য নেই। অতীত এবং বর্তমান সেখানে সমকণ্ঠ। পায়ের নিচে যতই সমকালীন হংকংয়ের তৃণ, বর্তমান তার তথাকথিত আধুনিক সন্ধ্যার নিয়ে যত উচ্চকিত, বর্তমান তার তথাকথিত আধুনিক সন্ধ্যাকে নিয়ে যত উচ্চকিত, শাশ্বত সর্বকালীন নারী তার শরীরের ফেনিল পাশবতা নিয়ে আজও অপরিবর্তন, এবং তারই অন্তরালে প্রবাহিত হচ্ছে সেই আবহমান তাৎপর্যহীন জ্যোতির্ময় স্থিরতা। আমাদের মনে পড়তে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক নামের গল্পটির কথা, অথবা তারাশঙ্করের বেদিনী। বেদিনী সর্বকালীন কামনা বিভোর রমণী, যার কাছে প্রেম, সখ্যতা, কৃতজ্ঞতার কোনো মূল্য নেই। কামনার পরিপ্রেক্ষিতে শুভ অশুভ, ন্যায় অন্যায়ের সব প্রশ্নই অবান্তর। বেদিনী আর আদিম রমণী, তার কাছে স্থান কাল পাত্রের প্রশ্ন অবান্তর। বেদিনী স্থির, স্থবির, শাশ্বত কামনা বিহবলতা, যেরকম ভিখু আর পাঁচি। সমস্ত সময় সেখানে থেমে আছে, তার আদিও নেই, অন্তও নেই। যেরকম কোলাহল উল্লোল আধুনিক নগর, হংকং সাংহাইয়ের রক্তের নিঃশব্দ দোলায় কাজ করে যাচ্ছে প্রাচীনতা, শব্দহীন ভাঙা দরদালানের ভিড়। সভ্যতার নারকীয় উল্লাসের ভেতরে আদিমতা কদাচিৎ যদিও বা ম্লান হয়, তার উপলব্ধির অনিবার্যতা অনতিক্রমণীয়। সেখানে গোপন জল ম্লান হয়ে হিরে হয় ফের। পাতাদের উৎসরণে কোনো শব্দ নাই। পাতাদের উৎসরণ অর্থাৎ অপসরণে, উৎক্ষেপে, চলে যাওয়ায়, ঝরে যাওয়ায় কোনো শব্দ নেই। নিঃশব্দ সেই প্রস্থান। বস্তুত তা কোনো প্রস্থানই নয়, গোপন প্রবাহ, অন্তরালচারী প্রবাহ। তার ম্লানতার ভেতরেও হীরের জ্যোতির্ময়তা, আর তার ভেতর ধ্বনিত হচ্ছে আপাত বর্তমান কামানের গর্জনের সব কোলাহলের ঊর্ধ্বে সেই শাশ্বত আদিম লালসা মুখর নারী, যারা চোখ আর চুলের সংকেতে মেধাবিনী। চোখ আর চুলের সংকেতে অর্থাৎ অভ্রান্ত যৌন আহ্বান আজও অনতিক্রম। সেই আহ্লাদের কাছে যুদ্ধ, বাণিজ্য ইত্যাদির কলকোলাহল তুচ্ছ। মানুষ শাশ্বত আদিম, মানুষ প্রগাঢ় চুম্বনের ডাক তাদের কাছে অপ্রতিরোধ্য। সেই আহ্বানে সাড়া দিয়ে সব কিছু বিস্মৃত হয়ে অথবা বিস্মৃত হতে বাধ্য হয়ে, যৌনতার আদিমতার নির্মম আকর্ষণে, সব সভ্যতার নগ্নতায়, আপাত উজ্জ্বলতাকে পরিত্যাগ করে যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়ারি রৌদ্রের দিন হারিয়ে যায় হরিতকি বনে।
জ্যোৎস্নায় অর্থাৎ আদিমতায় বিনুনীতে, নারীর যৌন আকর্ষণে অনুচ্চার কামনাবিবশ নরক, তাদের পায়ের ভঙ্গির নিচে বৃশ্চিক কর্কট তুলা, অনতিক্রম নিয়তি, যৌনতা, আদিমতা, শাশ্বত সময়। তো এই কবিতাটি, এই অংশটি গেল গোধূলি সন্ধির নৃত্য কবিতার আলোচনা। এরপর আমরা আসব আমাদের পাঠ্য ঘোড়া কবিতাটিতে। ঘোড়া নামের কবিতাটিও পূর্ববর্তী কবিতাটির অর্থাৎ গোধূলি সন্ধির নৃত্য এই কবিতাটির সমধর্মী অনুধ্যাননায় নিবিড়। যেমন বলা যেতে পারে, ঘোড়া কবিতাটি সামগ্রিক সময় চেতনার কবিতা, অতীত বর্তমান ভবিষ্যৎ সেখানে একীভূত। সেখানে নিয়লিত স্তব্ধতা অনায়াস গ্রাস করে যান্ত্রিক আবর্তমান বর্তমানকে। প্রস্তর যুগের ঘোড়া এবং সমসময়ের কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে চরণশীল মহিনের ঘোড়া সেখানে একাকার, কোনো তফাৎ নেই অতীত আর বর্তমানে। এরপর আমরা ঘোড়া কবিতাটির সম্পূর্ণ বিশ্লেষণে অগ্রসর হব। আপনারা অবশ্যই কবিতার মূল পাঠ আপনাদের সামনে খুলে রাখবেন। এই ঘোড়া কবিতাটি নিঃসন্দেহে একটি থিমেটিক কবিতা। এর থিম বা বিষয়বস্তু সম্পর্কে একটা মোটামুটি ধারণা সহজেই করা যেতে পারে, কিন্তু অনেক পংক্তির বাক্যবিন্যাস, অনেক চিত্রের তাৎপর্য, অনেক বিশেষণের যথার্থ অথবা গোপন নির্দেশ বিষয়ে সংশয় থেকে যায়। বিশেষ করে লক্ষণীয়, বক্তব্য এখানে সরাসরি ঘোষণার মতো উচ্চারিত হয়নি, যা জীবনানন্দের পরবর্তীকালের অনেক কবিতায় হয়েছে। বক্তব্য এখানে কয়েকটি চিত্রের মধ্যবর্তিতাতেই প্রধানত নির্দেশিত। সেই চিত্রগুলি কতিপয় সংবেদনী ইঙ্গিত, সঘন আবহাওয়া, তা এক অমোঘ সত্যের সঙ্গে আমাদের পরিচয় ঘটায়, কিন্তু নিজেরা উদাসীন নির্লিপ্ত থাকে। চিত্রকল্প বলতে যা বোঝায়, এরা ঠিক তা নয়। এদের জন্য আলাদা বিশেষণ প্রয়োজন। কিন্তু তার আগে কবিতাটির বিষয়বস্তু প্রসঙ্গে আমার ধারণা উপস্থিত আমি করতে চাই। তো কবিতাটির সংক্ষিপ্ত একটি ধারণা আমি দিচ্ছি। ঘোড়া সময় চেতনার কবিতা। এই সময় এক অখণ্ড প্রবহমানতা, দুর্বোধ্য এবং তাৎপর্যহীন। এই প্রবহমানতায় অতীত বর্তমান একাকার। জীবিত মানুষ তার বর্তমানের ক্লান্তিকর জাগরণের ভিতরেও অতীতকে উপস্থিত সত্যের মতোই বারবার অনুভব করে তার নিজের অর্থহীনতা, কেবল উদরান্নের তাগিদ আর অদ্ভুত যুক্তিহীন আবর্তিত পৃথিবী। ঘোড়া অবশ্যই প্রতীকী ব্যবহার, তা সকল প্রাকৃতিক নিয়মরুদ্ধ প্রাণীরই প্রতিনিধিত্ব করছে। আমাদের দৃশ্য বা ভীষণের ভিতর মহিনের বাস্তব ঘোড়াগুলো প্রস্তর যুগের আদিম ঘোড়াগুলোর ছায়ারূপ নিয়ে আসে। তারা আমাদের সচেতন করে সেই অখণ্ড সময় বিষয়ে, যা শাশ্বত, অতীত বর্তমান যেখানে সমার্থক, যা উদ্দেশ্যহীন, নিত্য বহমান এবং পরিবর্তন বিমুখ, এবং উভয়তই উদরান্নের তাগিদই বেঁচে থাকার একমাত্র প্রেরণা, এক অপরিসীম ক্লান্তি যেখানে আছে শুধু জীবনযাপন আর জৈবিক প্রয়োজন, আছে আস্তাবলের ঘ্রাণ অর্থাৎ ঘোড়াদের উপস্থিতি, আর খড় কাটার শব্দ অর্থাৎ খাদ্য। এই খড় কাটার শব্দও বিষণ্ণ, তাৎপর্যহীনতায় ক্লান্তিকর, যেহেতু তা শুধু অর্থহীন বেঁচে থাকা এবং অর্থহীন জৈবিক সত্যকেই স্পষ্ট করে। ঘুমে বিবশ বেড়াল ছানার মতো চায়ের পেয়ালা কটাকে ঘিরে ঘেয় কুকুরের
সামর্থ্যহীন কুকুরেরও অলস পরাক্রম। একদিকে খাদ্যের প্রয়োজন এবং সমস্ত পরিশ্রমের অর্থহীনতা, কিন্তু সকলের উপর সেই অখণ্ড সময়, শাশ্বত প্রবহমানতা, যেখানে অতীত বর্তমান সব একাকার, তার প্রশান্তির ফুঁয়ে আস্তাবলের আলো নেবে। বর্তমানের সব পরিশ্রম অতীত অনন্ত সময়ের ভিতর শান্ত হয়। প্রস্তর যুগের আদিম ঘোড়াগুলোর স্তব্ধতা, অর্থাৎ প্রাচীনতম স্তব্ধতার জ্যোৎস্নায় ইঙ্গিতে ঘোড়া সকল প্রাণী অসীম সময়ের ভিতর, অতীতের ভিতর নিজেদের হারিয়ে ফেলে। এই গেল কবিতার মোটামুটি সংক্ষিপ্ত সার। কিন্তু এর পরেও কতগুলি প্রাথমিক সংশয় আমাদের মধ্যে থেকে যায়। প্রথম যে সংশয়টি আমাদের মধ্যে কাজ করে শুরুর লাইনের তবু শব্দটিকে নিয়ে। আমরা যাইনি মোড়ে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। এর সহজ মানে এই দাঁড়ায় যে মৃত অবস্থাতেই দৃশ্যগুলির জন্ম সম্ভব ছিল, কিংবা জীবিত অবস্থায় দৃশ্যগুলির জন্ম বস্তুত অসম্ভব। আসলে তবু শব্দটির ভিতর এই কবিতার অন্যতম চাবি লুকিয়ে আছে। আমরা যাইনি মোড়ে আজও, অর্থাৎ আমরা এখনো জীবিত আছি, তবু বারবার দৃশ্যগুলির জন্ম হচ্ছে। কোন দৃশ্যের? যে দৃশ্য বাস্তব মহিনের ঘোড়াগুলোকে প্রস্তর যুগের ঘোড়াগুলোর সঙ্গে একাকার করে, বর্তমানকে বিলীন করে অতীতের মধ্যে। যে দৃশ্য অতীত এবং বর্তমান এক অখণ্ড প্রবহমানতার ভিতর অঙ্গাঙ্গী হয়। বর্তমানের ভিতর অতীতের এই প্রত্যাবর্তন স্বাভাবিক নয়। বর্তমান তার নিজের কোলাহলের ভিতরই নিমগ্ন থাকতে চায়, কিন্তু অতীতের এই প্রত্যাবর্তনের রীতিকে, শাশ্বত উপলব্ধিকে অমান্য করা অসম্ভব। আমরা যাইনি মোড়ে আজও, আমরা এখনো বেঁচে আছি, বর্তমানের কোলাহলের ভিতর আছি, তবু অতীত তার অনতিক্রমণীয় উপস্থিতি বিষয়ে আমাদের সচেতন করে। আমরা এটাও বুঝতে পারি রক্তের স্বভাবে আমরা অতীতের সঙ্গে নিবিড় অন্বিত। বাস্তব মহিনের ঘোড়াগুলোর কার্তিকের ম্লান জ্যোৎস্নার প্রান্তরে জৈবিক প্রয়োজন মেটানোর যেমন তাগিদ, ঠিক সেই রকমই ছিল প্রস্তর যুগের আদিম ঘোড়াগুলোর সেই একইভাবে বেঁচে থাকা এবং উদরান্নের প্রয়োজন মেটানো। যা ছিল আদিমকালের, তা এখনো অব্যাহত। খাদ্যের লোভে অতীত এবং বর্তমান সকল কালের ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে। কিমাকার ডাইনামো অর্থাৎ অদ্ভুত তাৎপর্যহীন গতিশীলতা, যার কোনো লক্ষ্য অথবা উদ্দেশ্য থাকলেও তা একান্তই অবদ্ধ। ডাইনামো অর্থাৎ সেই যন্ত্র যা শক্তির উৎপাদক। পৃথিবীর গতিশীলতার ভিতর সেই রকম কোনো যন্ত্র কাজ করছে, কিন্তু তা কিমাকার, অদ্ভুত। তা পৃথিবীকে আবর্তিত করে। কোন উদ্দেশ্যে করে তা বোঝা যায় না। দুর্বোধ্য তাৎপর্যহীন গতিশীল পৃথিবী, সময় আর তারই উপরে ততোধিক দুর্বোধ্য অনাদি অনন্তকাল ধরে সকল প্রাণী খাদ্যান্বেষণ দৃশ্যগুলি বারবার আমাদের কাছে এই অর্থহীন দ্যুতিহীন ক্লান্তিকর সংবাদ বহন করে আনে। যেরকম রবীন্দ্রনাথের কিছু কবিতায় যে ধরনের সময় চেতনার পরিচয় পাওয়া যায়, জীবনানন্দের সময় চেতনার সঙ্গে তার মৌল পার্থক্য আছে। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, কিংবা সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার অথবা কল্পনা কাব্যগ্রন্থের বসন্ত, যেখানে পৃথিবীকে প্রকৃতিকে বিগত লক্ষ যুগের সঙ্গীত মাখা বলে অনুভূত হয়েছিল।
অনুভূত হয়েছিল বর্তমানের মানুষের সঙ্গে অতীতের মানুষগুলির আবেগের অভিন্নতা। সেখানে এক সদর্থক দৃষ্টি ছিল, কিন্তু জীবনানন্দ অতীত এবং বর্তমানের এই অভিন্নতাকে এক ক্লান্তিকর পুনরাবৃত্তি হিসেবেই দেখেছেন। এবং যদিও কবিতার শেষাংশে তিনি সময়ের এই অখণ্ড প্রবহমানতাকে এক নিবিড় প্রশান্ত স্তব্ধতা বলে অনুভব করেছেন, উৎসর্গীকৃত রিক্ত ধ্যানময়তা হিসেবে জেনেছেন, কিন্তু সেখানে রবীন্দ্রনাথের অনুরূপ কোনো বস্তুময় পরিতৃপ্তি নেই, স্বপ্ন নেই, সম্ভাবনা নেই, কেবল অরব বিলীনতা আছে। এই কবিতাটি দুটি অংশে বিভক্ত। প্রথম 4 পংক্তি অর্থাৎ পৃথিবীর কিমাকার ডায়নামোর পরে পর্যন্ত একটি স্তবক, পরের অংশ দ্বিতীয় স্তবক। দ্বিতীয় স্তবক কোনো দৃশ্য বা ভীষণ নয়, কোনো দৃশ্য বা ভীষণ নয়, সেখানে বাস্তব জগৎ, দৃশ্যমান চিত্রগুলিরই উপস্থাপনা। সেই চিত্র একান্তভাবেই একটি আস্তাবল এবং তার পরিপার্শ্বের। সেখানে খড় কাটার কল আছে, পাইপ রেস্তোরাঁ আছে, যা আস্তাবলের আশেপাশে থাকাই স্বাভাবিক। প্রথম স্তবকে যে মহিনের ঘোড়াগুলোকে কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ঘাস খেতে দেখা গিয়েছিল, তারা এখানে নেই। তারা ভীষণ বা তারা দৃশ্য বা ভীষণ বা অপ্রাকৃত ছায়া দৃশ্য। ভাবা যেতে পারে ছায়া দৃশ্যজাত এই মহিনের ঘোড়াগুলোর অনুষঙ্গেই আস্তাবল এবং তার পরিপার্শ্বের ছবি মনে এসেছে। তারাও কোথাও নেই, স্মৃতির সূত্রেই তাদের আবির্ভাব। কিংবা এটাও ভাবা সম্ভব যে মহিনের ঘোড়াগুলোকে কোনো দৃশ্য বা ভীষণে নয়, বস্তুত দেখা গিয়েছিল কার্তিকের জ্যোৎস্নায়। তাদের দেখে মনে হয়েছিল যেন কোনো আদ্যিকালের জীব এখনও ঘাসের লোভে চড়ে বেড়াচ্ছে। আর তাদেরই অনুষঙ্গ মনে পড়ল স্মৃতি সঞ্চিত আস্তাবল এবং তার পারিপার্শ্ব দেখে। অবশ্য এখানে প্রথম ভাবনাটি গ্রহণীয় বলে মনে হয়। সে যাই হোক, এখানে আমরা দেখি আস্তাবলের ঘ্রাণ ভেসে আসছে এক ভিড় রাত্রির হাওয়ায়। এক ভিড়ের অর্থ কী? অর্থাৎ এক ঝলক হাওয়া, দমকা হাওয়া, নাকি অবিশ্রাম হাওয়া? এক ঝলক অর্থাৎ দমকা হাওয়ার কথা ভাবলে সহসা এই আস্তাবলের উপস্থিতি টের পাওয়া গেছে, এই রকম মনে করা যেতে পারে। অবিশ্রাম হাওয়া ধরে নিলে এই আস্তাবলের উপস্থিতি সব সময়ের, একে বিস্মৃত হবার কোনো উপায় নেই, এরকম ভাবতে হবে। এক ভিড় রাত্রির হাওয়ায়, একে ইংরেজিতে ক্রাউডেড নাইট অর্থাৎ চিন্তা বিক্ষিপ্ত রাত্রি এর বঙ্গানুবাদ হওয়াও বিচিত্র নয়। যাই হোক, চিন্তা বিক্ষিপ্ত রাত্রিতে অথবা সহসা এক ঝলক হাওয়ার আস্তাবলের ঘ্রাণ অর্থাৎ ঘোড়াদের উপস্থিতি অনুভূত হচ্ছে, এবং একই সঙ্গে শোনা যাচ্ছে বিষণ্ণ খড়ের পৌনপুনিক ক্লান্তিময় ঝরে পড়ার শব্দ। ঘোড়া আছে এবং খড় কাটা আছে, আছে বেঁচে থাকা এবং বেঁচে থাকার প্রয়োজনে খাদ্য। খড়ের বিশেষণ বিষণ্ণ কেন? খড় অর্থাৎ খাদ্যের নিজে বিষণ্ণ হবার কোনো কারণ নেই। মনে হয় বিষণ্ণ খড়ের শব্দ আসলে খড়ের বিষণ্ণ শব্দ। খাদ্যের এই যে আয়োজন, প্রত্যহের এই যে জৈবিক প্রয়োজন, যা সুদূর অতীত থেকে আজও অব্যাহত, যা আমাদের বেঁচে থাকার সহায়তা করে অথচ বেঁচে থাকার কোনো তাৎপর্যই আনতে পারে না, তা করুণ বিষণ্ণতা ছাড়া আর কি? চায়ের পেয়ালাগুলোকে মনে হচ্ছে কটা বেড়াল ছানার মতো। অনুমান করা যায় এখন রাত্রিবেলায় পাইস রেস্তোরাঁর কাপগুলোকে বাইরে নামিয়ে রাখা হয়েছে। দূর থেকে তাদের মনে হচ্ছে নিদ্রাতুর বেড়াল ছানার মতো।
আর তাদের ঘিরেই ঘেয় কুকুরের অস্পষ্ট অধিকার। অস্পষ্ট সমস্ত চিত্রটিকে দূর থেকে দেখা হচ্ছে বলেই অস্পষ্ট। ব্যাপারটা আপাত অর্থে তাই হলেও অস্পষ্ট বিশেষণটি একেবারেই একেবারেই নিরামিষভাবে হয়তো ব্যবহার করা হয়নি। অস্পষ্ট আসলে অলস। তা একদিকে যেমন অসুস্থ কুকুরগুলোর সামর্থ্যহীনতা প্রমাণ করছে, অন্যদিকে কুকুরগুলো অলসভাবে খাদ্যান্বেষণ করছে, যেরকম অলসভাবে কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে মহিনের ঘোড়াগুলোর খাদ্যান্বেষণ। এই রকম ইঙ্গিতও বিশেষ করে মনে পড়ে। এবং আহার অন্বেষণে কাপড়গুলোর নড়ে ওঠা, তাও হিম, অর্থাৎ ক্লান্তিময়, প্রতিবাদহীন। যে অর্থে খড় কাটার শব্দ বিষণ্ণ, ঠিক সেই অর্থেই মনে হয় কাপড়গুলোর হিম হয়ে নড়ে ওঠা। নবম লাইনের সবচেয়ে বড় সমস্যা গোল আস্তাবলে শব্দ দুটিকে নিয়ে। আস্তাবলের বিশেষণ গোল কেন? আস্তাবলের আকার যে কারণে যে কখনোই গোল হয় না, এটা আমরা সবাই জানি। গোল বিশেষণটি ব্যবহার করে কবি কি আমাদের বৃত্তাকারে পৃথিবীর কথাটি স্মরণ করাতে চাইছেন? মনে হয় তাই। ঘোড়া যেখানে সকল প্রাকৃতিক নিয়মরুদ্ধ প্রাণীরই প্রতিনিধিত্ব করছে, আস্তাবল সেখানে সমগ্র পৃথিবীর শাশ্বত সময়, যার কাছে অতীত বর্তমান সমার্থক, যা এক জাগ্রত নিত্যতা। তারই প্রশান্তির স্পর্শে পৃথিবীর সব আলো নেভে। প্যারাফিন লণ্ঠনকে এক্ষেত্রে চাঁদ ভাবাই যুক্তিযুক্ত। প্যারাফিন লণ্ঠনের ক্ষীণ জ্যোতি হলুদ আলো ম্রিয়মাণ চাঁদের আলোর কথাই স্মরণ করায়। বর্তমান বিলীন হয়ে যায় অতীতের ভিতর। এই সব ঘোড়াদের, অর্থাৎ দৃশ্যজাত মহিনের ঘোড়াগুলো, যা প্রস্তর যুগের ঘোড়াদের সমার্থক, যেখানে বর্তমান এবং অতীত একাকার, তাদেরই আদিম স্তব্ধতার স্পর্শে বর্তমান হারিয়ে যায় অতীতের ভিতর। এছাড়া আমরা এই কবিতাটির অনুষঙ্গে জীবনানন্দের অন্য একটি কবিতাকেও দেখতে পারি। অন্য একটি কবিতায় জীবনানন্দ হামিদের মরকুটে কানা ঘোড়াদের কথা বলছেন। সেই কবিতায় কবি লিখছেন, কেন যে উঠিল হেঁচে হামিদের মরকুটে কানা ঘোড়া বুঝি, সারাদিন গাড়ি টানা হলো ঢের, ছুটি পেয়ে এবার জ্যোৎস্নায় নিজ মনে খেয়ে যায় ঘাস, যেন কোনো ব্যথা নেই পৃথিবীতে। কিন্তু এই কবিতায় মহিনের ঘোড়াগুলোর মতো এরা একেবারেই নয়। তারা 8 বছর আগের একদিনের ফড়িং দোয়েলের মতো। বোধ বিবর্জিত জীবনযাপনই তাদের পরিতৃপ্তি। মহিনের ঘোড়াদের কাছেও খাদ্যান্বেষণই প্রধান কথা, জীবনযাপনই একমাত্র। কিন্তু সেখানে এক অরব ক্লান্তি, বিষাদ। হামিদের মারকুটে ঘোড়া, অর্থাৎ 8 বছর আগের একদিনের দোয়েল ফড়িংয়ের সঙ্গে, যার সঙ্গে একেবারেই পরিচিত নয়। ঘোড়া কবিতাটি বক্তব্য প্রধান, এবং বক্তব্য এখানে কয়েকটি চিত্রের মধ্যবর্তীতাকেই প্রধানত নির্দেশিত করেছে। লক্ষ্য করলে দেখা যাবে এই কবিতার মতো শব্দের ব্যবহার মাত্র একবারই হয়েছে। উপমা বা বস্তুর সাদৃশ্যে অপর বস্তুর কল্পনা করে এখানে তার আকাশ নেই, এখানে তার অবকাশ নেই, কেবল কয়েকটি নিরপেক্ষ ছবি, নিজেরা উদাসীন এবং নির্লিপ্ত। তারা কোনো অপর বস্তুর নয়, এক অমোঘ সত্যকে আমাদের সামনে উপস্থিত করছে। বক্তব্যকে ঘোষণার মতো করে বলবার প্রয়োজন আছে। আমাদের কেবল কয়েকটি ছবির মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এবং যেমন কোনো কোনো প্রাকৃতিক দৃশ্য আমাদের সামনে আলোকিত উন্মোচন ঘটায়, ঠিক সেই রকমই কবিতাটি তার সকল সত্য নিয়ে আমাদের সামনে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভাসিত হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশ করবার সাথে সাথেই আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ। আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তীতে আরও এরকম সাহিত্য সংক্রান্ত আলোচনা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমস্ত কিছু পাঠ, এই সমস্ত কাজে আমি চেষ্টা করে যাব। আপনারা অবশ্যই সবাই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।